কয়লা বালি গরু মানুষ সবই হচ্ছে পাচার, ঘাটের তলায় লুকিয়ে রাখা। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র নারায়ণ রবি এ রাজ্যের নতুন রাজ্যপাল। তিনি কলকাতায় পৌঁছেছেন। তিনি বিমানবন্দরে নামার পরে আমরা কেউ কেউ ভেবেছিলাম, মানে একটা ক্ষীণ আশা ছিল রাজ্য সরকারের তরফে হয়তো গার্ড অফ অনার দেওয়া হতে পারে। কিন্তু এর আগের ভিডিওতে আমি একাধিকবার আপনাদেরকে বলেছি যে এ রাজ্যের সরকার বা এ রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তিনি কখনো চাইবেন না যে একজন প্রাক্তন আইপিএস কর্তা, যিনি প্রধানমন্ত্রী, যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ, যিনি অত্যন্ত মেধাবী, যিনি সিবিআইতে কাজ করে এসেছেন, যিনি একাধিক রাজ্যে যিনি অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজ করেছেন, প্রাক্তন ইন্টেলিজেন্সের কর্তা, তাকে গার্ড অফ অনার দেওয়া হোক। গার্ড অফ অনার তাকে দেওয়া হয়নি, কিন্তু তাকে তো শপথটা নিতেই হবে, মানে এইটুকু সংবিধান তো পালন করতেই হবে। দেখুন, আগামীকাল সকালে শপথ রয়েছে এবং এই যে শপথের যেটা কার্ড ছাপানো হয়েছে সেটা আমাদের কাছে এসে পৌঁছেছে। আমরা চেষ্টা করব সেখানে থাকার। সেখানে কিন্তু মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, একটু কার্ডটা আপনারা দেখে নিন। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী তিনি যেটা জানাচ্ছেন যে এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আর.এন. রবির, রাজ্যপাল হিসেবে তিনি শপথ গ্রহণ করবেন সকাল 11:30, 12ই মার্চ লোকভবন কলকাতায় হবে এবং যেটা আমন্ত্রণ পত্রে লেখা হয় আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এবং এর পাশাপাশি কিন্তু মুখ্যমন্ত্রীর কোনো নাম ধাম কিছু নেই। দেখুন, এটা হচ্ছে কার্ড, মানে এই কার্ডের এই যে ছাপানো হয়েছে এটা একটা ন্যূনতম কার্সি বলা যেতে পারে, যে গার্ড অফ অনার দেওয়া হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন, রাজ্যের বিরোধী দলনেতা থাকবেন এবং বিশিষ্টরা থাকবেন। একজন রাজ্যপাল তিনি আসছেন লোকভবনে, তার প্রথম দিন শপথ গ্রহণের সময় হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি তাকে শপথ বাক্য পাঠ করাবেন। এটাই দস্তুর, এটাই নিয়ম প্রত্যেকটা রাজ্যে, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে এটাই হচ্ছে নিয়ম। কিন্তু এ রাজ্যে তো নিয়মটা নিয়ম নয়, বেনিয়ম। তো যাই হোক, আগামীকালকে রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং সেখানে কি হলো না হলো সেটা তো আপনারা জানতে পারবেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি খবর? নরেন্দ্র মোদী আজকে কেরালার কোচিতে ছিলেন। কেরালার তিনি বেশ কয়েকটা রোড শো করেছেন, তিনি সভা করেছেন, সরকারি অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দিয়েছেন এবং আপনারা জানেন যে এই কিছুদিনের মধ্যে কেরালা, তামিলনাড়ু, আসাম, পন্ডিচেরি এবং পশ্চিমবঙ্গ এই 5 জায়গায় বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করা হবে। যেটা মনে করা হচ্ছে, যেটা অনুমান করা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেটা বিজেপির যেটা পরিবর্তন যাত্রা বেশ কয়েকদিন আগে, সপ্তাহখানেক আগে শুরু হয়েছিল এবং 5000 কিলোমিটার রাস্তা অতিক্রম করে প্রায় প্রত্যেকটা বিধানসভা, মানে 294টা বিধানসভার পথ অতিক্রম করে ছুঁয়ে ছুঁয়ে সেটা কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শেষ হবে। সেখানে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো তার যে সাজসজ্জা, মানে ব্রিগেডের কি অবস্থা সেটা আমরা শেষে দেখাবো ভিডিও। কি অবস্থা ব্রিগেডের, সেখানে এসপিজি কিভাবে কাজ করছে, মঞ্চ কিভাবে হবে, কত লক্ষ মানুষ থাকতে পারবে। মোটামুটি এবারের যে ব্রিগেডটা সাজানো হয়েছে, মানে এর আগে যতগুলো ব্রিগেড আমরা দেখেছি সেখানে মাঠটাকে না ছোট করে দেওয়ার চেষ্টা করা হয়, কারণ ব্রিগেড তো অনেক বড়, মানে অন্তত 8-10 লক্ষ লোক সেখানে বসে কোনো সভা, সেখানে কোনো কর্মসূচি সেখানে তারা অংশ নিতে পারেন। ফলে অত লোক জোগাড় করা অনেক সময় মুশকিল হয়ে যায়। সেই কারণে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো ব্রিগেডের মাঠটাকে প্রায় অর্ধেকটা করে ফেলে। কিন্তু এই যে বিজেপির যেটা পরিবর্তন যাত্রার সমাপ্তি অনুষ্ঠান এবং রাজ্য বিধানসভা নির্বাচনের আগে সবচেয়ে বড় মেগা, সবচেয়ে বড় কর্মসূচি হতে চলেছে, সেই মাঠটাকে কিন্তু ছোট করা হয়নি, সেই মাঠটা পুরোটাই নেওয়া হয়েছে এবং সেখানে যা যা করার, যা যা নিরাপত্তা ব্যবস্থা থাকার সমস্ত কিছু থাকছে। তো সে ব্যাপারে পরে কথা বলবো। কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে যে এই ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে প্রধানমন্ত্রী কি ঘোষণা করবেন তার আগে আপনারা এটা নিশ্চয়ই শুনেছেন কেউ কেউ যে দিল্লিতে নির্বাচনী কমিটি, যেটা কেন্দ্রীয় নির্বাচন কমিটি বিজেপির, তারা বৈঠক বসছে আগামীকালকে। সেই বৈঠকটা রয়েছে আজকে। প্রাক্তন যেটা জাতীয় সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, তার বাড়িতে একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছে। সেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন রয়েছেন এবং এ রাজ্যে যারা দায়িত্বপ্রাপ্ত, এ রাজ্যের যারা শীর্ষ নেতা তারা রয়েছেন। সেখানে রয়েছেন বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং
প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এরা তো রয়েছেনই, এবং কেন্দ্রীয় স্তরের নেতাদের নিয়ে একটা মিটিং হচ্ছে, এবং সেখান থেকে যতটুকু আমরা জানতে পারছি যে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির যে লিস্টটা হবে, মানে কারা প্রার্থী হবেন সেই তালিকা, সেইটা হচ্ছে মুখ্য আলোচনার বিষয়। যেটা জানা যাচ্ছে যে অন্তত দেখুন 294টা আসনের ফাইনাল এক্ষুনি হবে না, চূড়ান্ত তালিকা প্রকাশিত হয় না, এটা জাতীয় দলগুলো তারা ধাপে ধাপে করে, এবং ভোট তো দুদফায় হতে চলেছে, ফলে তালিকা প্রকাশও প্রথম একবারে এক লপ্তে তালিকা প্রকাশ সম্ভবত করবে না বিজেপি। যেটা হতে চলেছে যে প্রথম 100 জনের তালিকা ঝাড়াই বাছাই সেটা আজকে রাতে এবং আগামীকালকের আলোচনায় হয়ে যাবে। এইবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সভাটা রয়েছে 14ই মার্চে, সেখানে দুটো মঞ্চ তৈরি করার প্রস্তুতি চলছে, একটা সরকারি মঞ্চ আর একটা হচ্ছে রাজনৈতিক মঞ্চ। মানে এটা তো অন্যান্য দলের মতো না, বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি করেন, তিনি সরকারি মঞ্চ থেকেই রাজনৈতিক আলোচনা করেন, রাজনৈতিক মঞ্চ থেকেই সরকারি কাজ করেন, তার ওইসব কোনো ব্যাপার না। যে কোনো তৃণমূলের পতাকার নিচ থেকে সরকারি কাজ, সরকারের তিরঙ্গা পতাকা পিছনে রেখে তিনি দলের ঘোষণা, দলের বিভিন্ন রকমের কর্মসূচি, অন্যান্য অপোজিশন বিরোধী দলগুলোকে আক্রমণ করা, যাকে তাকে যাতা বলা, প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করা, সেটা কিন্তু অন্তত প্রধানমন্ত্রী সেটা করা সম্ভব না, সেটা তিনি করেনও না। তিনি প্রোটোকলটা মেনে চলেন, এবং দুটো মঞ্চ হতে চলেছে, এবং সেখান থেকে বেশ কিছু ঘোষণা হতে পারে। সরকারি মঞ্চ থেকে এ রাজ্যের জন্য বেশ কিছু বড় ঘোষণা হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেখানে কারখানা, রেল, বিভিন্ন রকমের যে প্রকল্প, এর পাশাপাশি যে যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে, যে যুদ্ধ চলছে ইরানে, ইসরায়েল এবং আমেরিকার যৌথভাবে যে ইরানের সঙ্গে যুদ্ধটা চালাচ্ছে, ইরানও মাঝে মধ্যে তার প্রতিবেশী দেশগুলোর উপর আক্রমণ করছে, হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে, এবং যেটা জানা যাচ্ছে থাইল্যান্ডের একটা জাহাজকে আজকে তারা আক্রমণ করে জাহাজটাকে জ্বালিয়ে দিয়েছে, জাহাজটা সলিল সমাধি হয়েছে। তো এই উদ্ভূত পরিস্থিতিতে যেটা দেখা যাচ্ছে বিশ্বজুড়ে, বিশেষ করে ভারত এবং তার প্রতিবেশী দেশগুলোতে বিশেষ করে ভীষণভাবে একটা সংকট তৈরি হওয়ার মতো আবহাওয়া তৈরি হয়ে গিয়েছে। ভারতের পাশাপাশি পাকিস্তান, বাংলাদেশে তো হাহাকার পড়ে গিয়েছে তেল বা গ্যাসের জন্য। আর এ রাজ্যে আপনারা জানেন দিদি 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 দিদি, মানে কি অবস্থা, দিদি করবেটা কি, পিসি খালু আপু করবেটা কি। মানে ধরুন গ্যাসের যদি কোনো রকমের সংকট তৈরি হওয়ার মতো পরিস্থিতি হয়, যদি পেট্রোল বা ডিজেলের আকালের মতো পরিস্থিতি তৈরি হয়, দিদি পিসি আপু খালা করবেটা কি। আর এখানকার যে মিডিয়া চ্যানেল তারা একদম দিদি কি করবে যেন সেই তাকেই তারা মানে, তারা আলাদা দেশের নেত্রী, আলাদা দেশের সম্রাজ্ঞী বলে মনে করে, যেমন করে পিসি মনে করে নিজেকে গোটা দেশের সম্রাজ্ঞী। আর এখানকার যে চোর পোটাররা, পাঁচ আটা মিডিয়ার যারা সম্পাদক, তারা মনে করে যে পিসির সব। আরে পিসির কিছু করার নেই ভাই, পিসির কিচ্ছু করার নেই। পিসি নাকি মিটিং করছেন, পিসি নাকি মিছিল করছেন, পিসি এই সুযোগে এই যে হাইপটা তুলে দেওয়া হয়েছে, কোন রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে, এই বিলাসবহুল রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে গেলে কি হবে, সেইটা বিরাট চিন্তা। মানে কোন বিরিয়ানির দোকান, কোন দামি দামি খাবারের দোকান বন্ধ হয়ে যাবে, হোটেল বন্ধ হয়ে যাবে, তা নিয়ে একদম ঘুম উড়ে গেছে এখানকার কিছু মিডিয়া, চোর পোটারদের মিডিয়া, চোর মিডিয়াগুলোর আর কি, পাঁচ আটা মিডিয়াগুলোর আর কি। তো তারা বিরাট চিন্তিত, তারা পিসিকে করেছে ফোন, পিসি এই সুযোগটাকে কাজে লাগিয়ে দিচ্ছে। তারা এবারে এটা নিয়ে রাজনীতি করতে শুরু করেছে, হ্যাঁ মোদিকে ধরো, এবারে মোদি বেটাই সব, মোদি যেন তার বাড়িতে গ্যাস তৈরি করে আর তেল তৈরি করে। বাবা গোটা মধ্যপ্রাচ্য যেখানে জ্বলছে, বিশ্ববাজারে যেখানে ক্রুড অয়েলের দাম বেড়ে যাচ্ছে, সেখানে তো এখনো পর্যন্ত ওই রকম সংকট তৈরি হয়নি, কিন্তু একটা প্যানিক তৈরি করে দাও, প্যানিক তৈরি করে দাও। কিন্তু যত প্যানিকই তৈরি করুন, যা করুন, আমরা আপনাদেরকে বলছি দায়িত্ব নিয়ে, এই প্যানিকে কোনো কাজ হবে না, বুঝলেন তো। দেশ ঠিকভাবে চলছে, আর দেশের অংশ এই পশ্চিমবঙ্গ এক এবং অভিন্ন অবিচ্ছেদ্য অংশ, আমরাও ঠিকঠাকভাবে থাকবো। একটুখানি বিলাসিতাটা দরকার হলে কমিয়ে দেবো ভাই, একটুখানি গাড়িতে চড়া, একটু পেট্রোল কম খরচ করা, বিদ্যুৎ কম খরচ করা দরকার হলে কমিয়ে দেবো, ঠিক আছে। এখন দেখবেন যে ক্রসিংয়ে গাড়িগুলো যেগুলো দাঁড়িয়ে থাকে, কেউ স্টার্টটা বন্ধ করে না, ওই তেলটা, বাড়তি তেলটা খরচ করতেই থাকে, যুদ্ধের পরিস্থিতি বলে নয়, মানে এমনিতেও তো এটা তো জাতীয় সম্পদ, সেটাকে তো বাঁচানো যায়, করবে না। তো এবারে সে পিসি করছে কি, এই পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, এবং এই ভোটের আগে এটা করবে। তাতে করে কিছু লাভ হবে না, আমরা বরং কনসেন্ট্রেট করি ভোটের দিকে। ভোট বড়জোর 2 দফায় হতে পারে, এবং
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 14 তারিখে মানে 14ই মার্চে সভা করার পরে তিনি ফিরে যাবেন, তারপরের দিন রবিবার, তার পরের দিনই সম্ভবত ভোট ঘোষণা হয়ে যাবে এবং একসঙ্গে 5 জায়গায় ভোট ঘোষণা হয়ে যাবে। একদিকে RN রবি ঢুকে গেছেন, তার কালকে শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে আগামীকালকে, এবং তারপরে ঠিক দুদিন পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন। যেটা সবচেয়ে বড় কথা, যেটা আগেই বলা উচিত ছিল যে তিনি কি করতে পারেন, এই যে যেটা বলছিলাম দিল্লিতে প্রার্থী তালিকার ঝাড়াই বাছাইয়ের কাজ চলছে, যেখানে অমিত শাহ তিনি উপস্থিত রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী তো তিনি শুধু নন, তিনি বিজেপির অন্যতম শীর্ষ নেতা। নরেন্দ্র মোদীর পরেই অমিত শাহকে ধরা হয়। তো সেই তালিকাটা সম্ভবত প্রথম 100 জনের তালিকা, সেটা এই যে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেখানে ঘোষণা করা হতে পারে, প্রবল সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বিজেপির প্রতিশ্রুতি কি হবে 2026-এ যে নির্বাচনী ইস্তাহার, সেটারও কিছু ঝলক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে প্রকাশ করতে পারেন। আশা করি এই এপিসোড আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে, এবং এরপরে আমরা দেখে নেব আসুন যে কি অবস্থা হয়েছে। মানে কেন্দ্রীয় যে নেতা, সর্বোচ্চ নেতা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি যখন আসছেন সেখানে কি অবস্থা ব্রিগেডের, সেই ছবিটা আমরা দেখে নেব। এবং তার সঙ্গে সঙ্গে ব্রিগেডের যে গান, মানে ইতিমধ্যেই বিজেপি যে গানটা বিভিন্ন পরিবর্তন সংকল্প সভায় আপনারা শুনতে পাচ্ছেন, গলিতে গলিতে পাড়ায় পাড়ায় শুনতে পাচ্ছেন, সেই গানটা কিন্তু ওই ব্রিগেডেও বাজছে। আসুন আমরা একবার দেখে নিই, দেখে নিতে নিতে আমরা এই কন্টেন্টটা শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই আপনারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি পছন্দ হয় তাহলে একটু লাইক করে কমেন্ট করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। প্রথমে একটু ভিডিওটা দেখে নিই, তারপরে আমরা এই শেষ করব। কালো মেঘের ছায়া যে আজ এই বাংলার বুকে, ভয়ের চোটে আম জনতা মরছে ধুকে ধুকে। কালো মেঘের ছায়া যে আজ এই বাংলার বুকে, ভয়ের চোটে আম জনতা মরছে ধুকে ধুকে। শিক্ষার মান নিম্নগামী, আইন সর্বনেশে, বেকারত্বের জ্বালায় যুবক পালায় অন্য দেশে। পায়ে পায়ে খাচ্ছে ঠেলা নাগরিক অধিকার, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। সরকার 26,000 চাকরি গেল, যোগ্য পায় না বিচার। কয়লা বালি গরু মানুষ সবই হচ্ছে পাচার। খাটের তলায় লুকিয়ে রাখা কালো টাকার পাহাড়, প্রতিবাদ করলে বলে বিরোধী ধরে মার। সব দুঃখ ঘোচাতে হবে, সইব না তো তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আর্যিকরের কান্না মাগো ভুলিনি মোরা কেহ, কালীগঞ্জে বোমায় পড়ল শিশু তামান্না দেহ। হাসখালিতে ধর্ষিতারও বদনাম করলেন তিনি, কসবার ওই ল কলেজের ধর্ষকদেরও চিনি। শাসকের ঘরের ছেলেও আর পাবে না ছাড়, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। অনুপ্রবেশ রুখতে হবে, বাংলা তবেই বাঁচবে। আধার কার্ডের জোচ্চুরিও এই ছেলেরা রুখবে। সীমান্তের হিন্দুদের মা বুকে আগলে রাখবো। 15 বছর কেঁদেছি অনেক, এবার মোরা হাসবো। ভোটের দিনে ছাপ্পা রিগিং চলবে না তো তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আসছে এবার মোদি যে মা, ভরসা তুমি রাখো। অনাচার আর থাকবে না মা, নিশ্চিন্তে থাকো। তোলাবাজি চোরা চালান হবে ধুলিসাৎ। মোদিজির প্রহার যখন করবে বাজি মা, রূপসী মা বাংলা আমার কাঁদবে না তো তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। মোদি যে ধন্য মোরা, বাংলা ধ্রুপদী ভাষা। বিশ্ব মানে দুর্গা পুজো, নতুন দিনের আশা। রাজ্যে উঠবে জয়ের নিশান, কারখানার ধোঁয়া। বাংলার সংস্কৃতিতে লাগবে প্রাণের ছোঁয়া। বাংলা জুড়ে জয়ধ্বনি উঠবে ভারত মাতা, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার,
মনোহরে তোমার জন্য আমরা মাগো পদ্মমালা গাঁথব, শ্রদ্ধা ভরে বসতে দেব, সোনার আসন পাতব, সযতনে সাজাবো মা আমরা তোমার ছেলে, লক্ষ্মী রূপে করব বরণ সোনার প্রদীপ জেলে। তোমার জন্য আমরা মাগো পদ্মমালা গাঁথবো, শ্রদ্ধা ভরে বসতে দেব, সোনার আসন পাতবো, সযত্নে সাজাবো মা আমরা তোমার ছেলে, লক্ষ্মী রূপে করব বরণ সোনার প্রদীপ জেলে। বিকশিত বাংলা হবে রইল অঙ্গীকার, তাই পাল্টানো দরকার চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। বন্ধুরা, আশা করি ব্রিগেডের এই ছবি দেখে আপনারা খুশি হবেন। এরপরে যত আপডেট হবে আরো সুন্দর করে যখন সেজে উঠবে ব্রিগেড, সেই ছবিও আপনাদেরকে দেখাবো। এই ছবি যদি আপনাদের ভালো লাগে, এই গান যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটু কমেন্ট করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।